যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আলোচনায় অগ্রগতির ইঙ্গিত তেহরানের পুতিনের সঙ্গে আরাকচির বৈঠক আজ। রাজনৈতিক সহিংসতার দায় ডেমোক্র্যাটদের উপর চাপালেন ট্রাম্প। নৈশ ভোজে হামলাকারী টার্গেট ছিলেন প্রেসিডেন্ট, দাবি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নেতানিয়াহু বাহিনীর ভয়াবহ বিমান হামলা, শিশুসহ নিহত 14, আহত 37। ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই সমঝোতা জানালেন ট্রাম্প। পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনার দাবি। কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় নিহত 16। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার পেছনে ডেমোক্র্যাট নেতাদের ঘৃণাসূচক বক্তব্যকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশ ভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় সিবিএস সাক্ষাৎকারে হামলাকারীর ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি পড়তেই সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। ইশতেহারে পেডোফাইল ও রেপিস্ট শব্দ থাকায় মেজাজ হারান ট্রাম্প। সরাসরি প্রতিক্রিয়ায় একজন অসুস্থ ব্যক্তির লেখা পড়ে তাকে অন্যায়ভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দেয়া সহ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে দেয়া এই প্রস্তাবে ইরান আগে নৌ অবরোধ তুলে নেওয়া ও যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর করার কথা বলেছে। এর পরবর্তী ধাপে পরমাণু ইস্যুতে আলোচনায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান চাইলেই আলোচনা হতে পারে। নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। অন্যদিকে হিজবুল্লাহর আক্রমণে এক ইসরায়েলি সেনাসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ তুলেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি হিজবুল্লাহর কারণে হামলা চালাচ্ছে তারা। অন্যদিকে সংগঠনটি বলছে ইসরায়েলের অব্যাহত হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে আক্রমণ চালাচ্ছে তারা। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে বাড়ছে ধোঁয়াশা। প্রকাশ্যে যা বলা হচ্ছে, বাস্তবে ক্ষতি তার চেয়েও অনেক বেশি বলে দাবি মার্কিন গণমাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করে তেহরান। এতে একাধিক মার্কিন ঘাঁটি ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তব চিত্রের বড় ফারাক রয়েছে বলে দাবি মার্কিন গণমাধ্যমের। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় যে ক্ষতির কথা প্রকাশ করা হয়েছে, বাস্তবে তা আরও বিস্তৃত। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্তত 7টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। গুদামঘর, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো কোনোটি বাদ যায়নি। রানওয়ে, উন্নত রাডার ব্যবস্থায় এমনকি ডজন খানেক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি মেরামতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা প্রকাশ্যে স্বীকার করা ক্ষতির তুলনায় অনেক বেশি। বিশ্লেষকদের মতে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র গোপন রাখার কৌশলও হতে পারে এটি। এদিকে কিছু রিপাবলিকান আইন প্রণেতা ব্যক্তিগতভাবে পেন্টাগনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বা মেরামতের খরচ নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় কংগ্রেসেও বাড়ছে চাপ। একই সঙ্গে নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের মতো প্রতিপক্ষের এত কাছাকাছি মার্কিন ঘাঁটি রাখা কতটা যৌক্তিক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। অন্যদিকে হিজবুল্লাহর আক্রমণে এক ইসরায়েলি সেনাসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। লেবাননে যুদ্ধবিরতি যেন খাতা কলমেই সীমাবদ্ধ। রোববারও দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণার পর অভিযান আরও জোরদার করা হয়েছে। 7টি গ্রাম খালি করার নির্দেশ দেওয়ার পর শুরু হয় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণ। কফর, তিবনিত ও জাউতার আল শারকিয়ায় হামলায় হতাহত এবং একটি মসজিদ সহ ধর্মীয় স্থাপনা ধ্বংসের খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কারণে যুদ্ধবিরতির লঙ্ঘন হচ্ছে। উল্টো হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের ধারাবাহিক হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবেই তারা আক্রমণ চালাচ্ছে। তাদের দাবি, লেবাননের গ্রামগুলোতে হামলার প্রতিক্রিয়ায় তারা ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে আঘাত হেনেছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাসহ কয়েকজন হতাহতের কথা জানিয়েছে সংগঠনটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে নিহত 2500-র বেশি এবং আহত 7000-এর বেশি মানুষ। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বরতার পাশাপাশি দখলদার বাহিনীর বিরুদ্ধে ইয়েলো লাইন সম্প্রসারণের অভিযোগ উঠেছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামেনি সহিংসতা। স্থানীয় সময় রোববার গাজার আল মোগরাকা এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। নতুন করে হামলায় আবারও প্রাণ হারান কয়েকজন ফিলিস্তিনি। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস সহ কয়েকটি স্থানে গোলাবর্ষণ করে ইসরায়েলের সেনারা। এদিকে গাজায় প্রবেশকারী ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও ঔষধের ঘাটতি তীব্র হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। উপত্যকায় সাধারণ ওষুধও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ক্যান্সার বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে মারাত্মক সমস্যায় পড়ছেন। যুদ্ধবিরতি শুরুর সময় প্রতিদিন 600 ট্রাক ঢোকার কথা থাকলেও বাস্তবে ঢুকছে মাত্র 150 থেকে 190টি ট্রাক বলে জানায় সংবাদ মাধ্যমটি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে জমজমাট প্রচারণা চালালেন মোদি মমতা। রোড শো আর পদযাত্রায় ভোটারদের মন জয়ের চেষ্টা করেন তারা। রোববার পশ্চিমবঙ্গে রোড শোয়ে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে পথের দুই ধারে জড়ো হন শত শত মানুষ। অন্যদিকে প্রায় 7 কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এক পলক দেখার জন্য ছুটে আসেন অনেকে, এগিয়ে দেন ফুলের তোড়াও। নরেন্দ্র মোদী এদিন প্রথম জনসভা করেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর ঠাকুরনগরে, আর নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারণা চালান তৃণমূল নেত্রী। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দেন দুজনই। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার শুরু হয়েছে। রোববার বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন। এই মামলায় বাশার আল আসাদ এবং তার ভাই মাহের আল আসাদের বিরুদ্ধে নির্যাতন ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ 15 বছর পর সিরিয়ায় শুরু হলো আসাদ আমলের কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্কে শুরু হয় বিচার কার্যক্রম। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সিরীয় জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের দায়ে আদালতে হাজির হন সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাসিফ। তিনি আসাদের শাসনামলে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। আসাদ সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে ভুক্তভোগীদের পরিবার সহ সাধারণ মানুষ জড়ো হয়ে এই বিচারকে স্বাগত জানায়। 2011 সালে দারায় কয়েকজন কিশোরকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনা থেকেই আন্দোলনের সূচনা হয়, যা পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ এই সংঘাতে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে আসাদ সরকারের পতন ঘটে। 2 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত আর অনিশ্চয়তার মাঝেও গাজায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 150 নবদম্পতি। গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলেও থেমে নেই সেখানকার জীবন। শুক্রবার উপত্যকায় যুদ্ধের চিত্রপট কিছুক্ষণের জন্য বদলে গিয়ে ধরা দেয় নতুন এক দৃশ্য। পর্দা ঘিরে ধ্বংসস্তূপের ক্ষত আড়াল করে আয়োজন করা হয় গণবিবাহের। একদিকে ঢাকের আওয়াজ আর অন্যদিকে কারুকাজ করা ঐতিহ্যবাহী সাজ পোশাকে এগিয়ে যান বরকনে। চারপাশে পতাকা নেড়ে তাদের স্বাগত জানান স্বজনরা।